Hi, this is Prabhashika. Welcome back to my channel once again. আজকে আমরা আলোচনা করব হিউম্যান নার্ভাস সিস্টেম। হিউম্যান নার্ভাস সিস্টেমের ফাংশন, এর ফাংশনাল ইউনিটের গঠনগত বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স এবং আমাদের হিউম্যান নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিভাবে শরীরের একটি অংশ থেকে অপর একটি অংশে স্নায়ু সংবেদন প্রভাবিত হয় সে সম্পর্কে আমরা একটি সম্যক ধারণা আজকে ভিডিও সেশনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখে নেব যে নার্ভাস সিস্টেম কাকে বলে। নার্ভাস সিস্টেম ইজ হাইলি কমপ্লেক্স পার্ট অফ এনিমালস দ্যাট কোঅর্ডিনেটস, অর্থাৎ এটি যোগাযোগ স্থাপন করে কি ইটস অ্যাকশনস অ্যান্ড সেন্সরি ইনফরমেশনস বাই ট্রান্সমিটিং সিগন্যাল টু আর ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। অর্থাৎ শরীরের যদি একটি অংশ, অর্থাৎ আমি যদি হ্যান্ড ধরি এবং এখানে যদি আমি ব্রেন ধরি এবং অপরটি যদি মুভমেন্ট হয়, অর্থাৎ যদি আমাদের হাত যদি কোনো গরম জিনিসের উপর পড়ে তাহলে আমাদের যে সেন্সেশনটা হবে সেই সেন্সেশন হচ্ছে কি ওয়ার্ম সেন্সেশন বা হিট সেন্সেশন। সেই হিট সেন্সেশন আমাদের হাত থেকে স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে এসে পৌঁছাবে, অর্থাৎ ব্রেনে এসে পৌঁছাবে। তখন ব্রেন কিছু নার্ভ ফাইবারের মাধ্যমে আমাদের আবার হাতকে সিগন্যাল দেবে যে সেখান থেকে হাতটি সরিয়ে নেওয়া হোক, অর্থাৎ হ্যান্ড হবে কন্ট্রাক্ট করে ফেলবে, অর্থাৎ আমাদের হাতে সংকোচন হবে মাসেলের এবং সেই জায়গা থেকে আমাদের হাতটি সরে আসবে, তখন সেটাকে বলা হচ্ছে কি মুভমেন্ট। তাহলে এই যে গোটা প্রসেস হচ্ছে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের বা নার্ভাস সিস্টেমের একটি ফাংশন, যে শরীরের একটি অংশের মধ্যে থেকে অপর একটি অংশের প্রপার কোঅর্ডিনেশন বজায় রাখা। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নার্ভাস সিস্টেম দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অপরটি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে গিয়ে ব্রেন অর্থাৎ মস্তিষ্ক এবং অপরটি হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ড বা সুষুমা কাণ্ড। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, অপরটি অটোমেটিক নার্ভাস সিস্টেম এবং আরেকটা হচ্ছে কি ইসেন্ট্রিক নার্ভাস সিস্টেম। তো আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের থেকে অটোনোমাস নার্ভাস সিস্টেম বা অটোমেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের আলোচনাটা থাকবে আজকে। তো সেরিব্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, আমরা আগে আলোচনা করে নিয়েছি। অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনসিস্ট মেনলি অফ নার্ভস হুইচ আর এনক্লোজড বান্ডল অফ লং ফাইবার্স অর অ্যাকশন দ্যাট আর কানেক্ট টু দ্য সেরিব্রাল নার্ভাস সিস্টেম টু এভরি আদার পার্ট অফ দ্য বডি। অর্থাৎ সিএনএস থেকে আমাদের দু ধরনের নার্ভ বেরিয়েছে, একটিকে বলে ক্রেনিয়াল নার্ভ যেটি আছে 12 জোড়া বা 12টি পেয়ার, এবং অপরটি হচ্ছে সুষুমা স্নায়ু যেটি হচ্ছে কি 31টা। তো এই 12 জোড়া এবং 31 জোড়া এক্সেপ্ট দ্য ক্রেনিয়াল নাম্বার 2 বা C2 নার্ভ যেটি হচ্ছে অপটিক নার্ভ, সেটা বাদে আর আমাদের শরীরে আর যে সমস্ত নার্ভ গ্যাংলিয়নগুলো আছে সেই নার্ভ গ্যাংলিয়নগুলো একত্রে তৈরি করে হচ্ছে গিয়ে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আবার তিনটি ভাগে বিভক্ত, আমরা আলোচনা আরেকবার করে নিই। একটি হচ্ছে সোম্যাটিক, একটি অটোমেটিক এবং অপরটি হচ্ছে গিয়ে ইসেন্ট্রিক। ঠিক আছে, নেক্সট আমরা আসবো নার্ভের দু প্রকার নার্ভ আছে, অর্থাৎ আমাদের শরীরে দু প্রকার স্নায়ু আছে, একটিকে বলা হচ্ছে কি মোটর নার্ভ এবং অপরটিকে বলা হচ্ছে কি সেন্সরি নার্ভ। তাহলে এবার আমরা দেখবো সেন্সরি বা মোটর নার্ভ কীরকম। ধরো এটি আমাদের যদি আমরা আগের এক্সাম্পল নিলাম হ্যান্ড, ব্রেন এবং হ্যান্ড এর মুভমেন্ট। ঠিক আছে, তো এই হ্যান্ড আমাদের শরীরের হাত যদি কোনো ঠান্ডা জিনিসের উপর পড়ে, এবার আমি এক্সাম্পল দিলাম, তাহলে আমাদের যে সেন্সেশনটা আসবে সেই সেন্সেশন হচ্ছে কি কোল্ড সেন্সেশন। যদি সেটা সিভিয়ারলি কোল্ড হয়, ধরো একদম লিকুইড নাইট্রোজেনে তুমি হাত দিয়ে ফেলেছো, তাহলে প্রচুর পরিমাণে তোমার বার্নিং সেন্সেশন হবে, যেটা ঠান্ডার জন্য, যেটাকে ফ্রস্ট বাইট বলছে। তো এই কোল্ড সেন্সেশনটা আমাদের হাত থেকে ব্রেনে এসে পৌঁছাবে। ঠিক আছে, তো এই ধরনের যে মুভমেন্ট বা এই ধরনের যে নার্ভ মুভমেন্ট সেটাকে বলা হচ্ছে সেন্সরি মুভমেন্ট বা সেন্সরি নার্ভ মুভমেন্ট। তো এই যে নার্ভ যে সেন্সরি যে স্টিমুলেশনগুলো প্রভাবিত করে সেগুলোকে বলা হয় সেন্সরি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ। ক্লিয়ার? নেক্সট এবারে আমরা আসবো যে উল্টো ব্রেন থেকে, এবার ব্রেন আমাদের বলবে যে হাতটা সরিয়ে নিতে, অর্থাৎ ব্রেন মোটর সেন্সেশন প্রবাহিত করবে বা
সংবেদন প্রবাহিত করবে আমাদের হাতে, এবং হাতের কী হবে, কন্ট্রাক্ট হবে। হাতে যে মাসেলগুলো আছে, অর্থাৎ যে ডেল্টয়েড বা ট্রাইসেপ যে মাসেলটা আছে, বা বাইসেপস যে মাসেলসগুলো আছে, সেই মাসেলগুলো কন্ট্যাক্ট করবে এবং আমাদের ঠান্ডা থেকে সেই জায়গা থেকে আমাদের হাতটি সরে আসবে। তো এই ধরনের মুভমেন্টকে বলা হচ্ছে কি মোটর মুভমেন্ট। তো দু ধরনের নার্ভ হয়, একটা হচ্ছে সেন্সারি নার্ভ, যারা তোমার হচ্ছে কি আদার পার্ট থেকে সিএনএস এর দিকে আসবে, অর্থাৎ আদার পার্ট থেকে যদি সিএনএস এর দিকে যায় তখন তাকে বলা হচ্ছে গিয়ে সেন্সারি, আর যখন সিএনএস থেকে যখন আদার পার্টের দিকে যাবে তখন তাকে বলা হচ্ছে গিয়ে, সেই সমস্ত নার্ভগুলোকে বলা হচ্ছে গিয়ে মোটর নার্ভ। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্লাইডে আসবো। অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম কার আন্ডারে? অটোনমিক নার্ভাস সিস্টেম আন্ডার হচ্ছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত। তো ইজ ফার্দার ডিভাইডেড ইনটু দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অনেক সময় বলা হয় ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স করে, আর এরা করে হচ্ছে গিয়ে স্লিপ অ্যান্ড ব্রেড, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার যেমন আছে যেমন মেনটেন করা বা স্ট্যাটাসকো মেনটেন করা। অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশন যখন আসে আমাদের শরীরে, আপাতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কাজ করে, এবং শরীরে যে হোমোস্ট্যাসিস আছে, অর্থাৎ যে শরীরের যে স্ট্যাটাসকো আছে সেই স্ট্যাটাসকো মেনটেন করার জন্য কাজে আসে হচ্ছে গিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, তো এইবার আমরা দেখে নেব যে প্রত্যেকটা নার্ভের, এই প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভের কিন্তু কিছু গঠনগত এবং কিছু ফাংশনাল কিন্তু কিছু ডিফারেন্স আছে, তো সেগুলো আমরা দেখে নিই। চলো, তো এইদিকে দেখো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে এবং এইদিকে আছে গিয়ে সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভের ফাংশন হচ্ছে গিয়ে ডাইলেটস পিউপল, অর্থাৎ আমাদের যে তোমার পিউপিলটা আছে, তারারন্ধ্র যেটা আছে সেটিকে ডাইলেট করে, অর্থাৎ যাতে প্রচুর পরিমাণে আলোক আমাদের শরীরে, আমাদের চোখের মধ্যে প্রবেশ করতে, অর্থাৎ আমাদের ভিশনটা ক্লিয়ার আসে। আর অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের ফাংশন ইজ কন্ট্রাক্টস দ্য পিপল। এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই একটা দেখে রাখবে। সেকেন্ড হচ্ছে রিডিউস দ্য হার্ট রেট, অর্থাৎ আমরা যখন ঘুমাই বা স্লিপ, আমাদের যখন ঘুম আসে তখন আমাদের হার্ট রেট কী হয়, আমাদের হার্ট রেট কমে যায়, তাহলে এটা প্যারাসিম্প্যাথেটিক কাজ। অপর দিকে আমাদের যখন পিছনে, ধরো তোমার পিছনে হয়তো গিয়ে কুকুর তাড়া করেছে, সেক্ষেত্রে তোমাকে দৌড়াতে হবে, তখন কাজে আসবে হচ্ছে গিয়ে এই সিম্প্যাথেটিক নার্ভ। এই সিম্প্যাথেটিক নার্ভ তখন আমাদের হার্ট রেটকে বাড়াবে। তো সিম্প্যাথেটিক নার্ভ কীভাবে এই ফাংশনগুলো করে, তারা সাধারণত একটি হরমোন রিলিজ করে, যে হরমোনটির নাম হচ্ছে কি অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনে কিন্তু অপর নাম হচ্ছে এমার্জেন্সি হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোন কোথা থেকে নির্গত হয়? এই অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ যেটা সুপ্রানাল গ্ল্যান্ড আছে, সেই সুপ্রানাল গ্ল্যান্ডের মেডুলা থেকে নির্গত হয়। ঠিক আছে, তো এই একটা পার্ট একটা দেখে রাখবে, ইনক্রিজ হার্ট রেট এটা। আর তোমার হচ্ছে কি ডায়ালেটস পিপল। এবার হচ্ছে রিল্যাক্স দ্য ব্রঙ্কি, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী আছে তার প্রসারণ ঘটায়। শ্বাসনালী প্রসারণ ঘটালে কী হবে, অধিক পরিমাণে এবং অতি সহজেই বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করবে, তাহলে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন আমরা পাবো। তো এগুলো সবগুলোই কিন্তু যদি দেখো তাহলে দেখবে কিন্তু সবগুলোই হচ্ছে গিয়ে আপাতকালীন বা এমার্জেন্সি সিচুয়েশান। আর একটা যেটা এখানে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এই যে রিল্যাক্স দ্য ব্লাডার অ্যান্ড কন্ট্রাক্টস দ্য ব্লাডার। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্স কিন্তু একটু দেখে রাখবে। ঠিক আছে, এবারে আমরা আসবো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমাদের দেখো প্রথমে বলছে কি সেল। এখানে সেল কিন্তু নর্মাল সেল নয়, এখানে সেল হচ্ছে গিয়ে আমাদের যে সেরিব্রাল নার্ভাস সিস্টেম বা তোমার হচ্ছে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আমাদের নার্ভাস সিস্টেমের যে মেন ফাংশনাল ইউনিট, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে গিয়ে নিউরনের সম্পর্কে। তো আমাদের যে নার্ভাস সিস্টেমে দু ধরনের সেল দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে গিয়ে নিউরন এবং অপরটি হচ্ছে গিয়ে সাপোর্টিভ সেল বা হচ্ছে গিয়ে গ্লিয়াল সেল। তো না, নিউরন হচ্ছে গিয়ে ফাংশনাল ইউনিট অফ হচ্ছে তোমার নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। তো এইটা দেখো একটা নিউরন, একটা টিপিক্যাল নিউরন কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তো এই পোর্শনটাকে বলা হচ্ছে কি ডেনড্রাইট, যেহেতু এটা গাছের ডালপালার মতো দেখতে বলে এটাকে ডেনড্রাইট বলছে। এই পোর্শনটা, অর্থাৎ এই যে মানে আমাদের যে তোমার সেল বডিটা আছে, এই সেল বডির বাইরে যে লং ফাইবার যে প্রোট্রিবিউশন, সেটাকে বলা হচ্ছে কি অ্যাকশন। তো এই গোটাটা এখান থেকে এই অবধি হচ্ছে গিয়ে অ্যাকশন, তো এটাকে বলা হচ্ছে কি অ্যাকশন। এই দুটোই আমাদের মেন আলোচ্য বিষয়, এবং নার্ভের যে ফাংশনগুলো সেগুলো এইখানে এবং হচ্ছে গিয়ে এই ডেনড্রাইটিক এবং হচ্ছে গিয়ে অ্যাকশনের মধ্যে সীমাবদ্ধ। এবার অনেক সময় দেখা যায় যে এই যে অ্যাকশনের চারিপাশে ফ্যাট এবং প্রোটিন দ্বারা গঠিত কিছু সিদ
থাকে, অর্থাৎ হচ্ছে কি আবরণী থাকে, সেগুলোকে বলা হচ্ছে কি মায়োলিন সিদ। কিছু কিছু নার্ভে এই মায়োলিন সিদ থাকে, যেগুলোকে বলা হচ্ছে কি মাইলিনেটেড নার্ভ, যাদের থাকে, আর যাদের থাকে না তাদের হচ্ছে গিয়ে নন মাইলিনেটেড নার্ভ। কিন্তু দেখা যাচ্ছে যে মাইলিনেটেড নার্ভের তুলনায় নন মাইলিনেটেড নার্ভের যে স্নায়ু প্রবাহর যে বেগ, অর্থাৎ সংবেদনের যে প্রবাহনের যে বেগ, সেটা কিন্তু কম। কোথায় কম? নন মাইলিনেটেড নার্ভের কিন্তু কম। আবার অনেক সময় দেখা যায় এখানে কিছু কিছু পোর্শন যেগুলো স্পেস ফাঁকা থাকে, যেখানে মায়োলিন সিদ থাকে না, এই সমস্ত জায়গাগুলোকে বলা হচ্ছে গিয়ে নোডস অফ র্যানভিয়ার। এই নোডস অফ র্যানভিয়ার থাকার মেন কারণ হচ্ছে টু ফ্যাসিলিটেট র্যাপিড নার্ভাস স্টিমুলেশন, অর্থাৎ যাতে স্নায়ু সংবেদনগুলো খুব তাড়াতাড়ি প্রবাহিত হয়, সেই জন্য এই র্যানভিয়ারের পর্বগুলি থাকে। এবং এই মায়োলিন সিদের মধ্যে অনেক সময় কিছু অ্যাসোসিয়েটেড সেল দেখা যায়, যেগুলোকে বলা হচ্ছে গিয়ে সোয়ান সেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আসবো হচ্ছে কি গ্লিয়াল সেল কাকে বলছে। গ্লিয়াল সেল এগুলো হচ্ছে কি অ্যাসোসিয়েট সেল। এগুলো কিন্তু কোনো রকমভাবে কোনো সিনাপসিস কিন্তু গঠন করে না। এরা এরা সাপোর্ট প্রোভাইড করে, নিউট্রিশন প্রোভাইড করে, হোমোস্ট্যাসিস প্রদান করে, এবং এরা মায়োলিন সিদ গঠনে সাহায্য করে, এবং এবং কিছু কিছু সময় এরা সিগন্যাল ট্রান্সমিশনও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমে সহায়তা করে। এরা কিন্তু পুরোটাই কিন্তু সাপোর্টিভ সেল, অর্থাৎ এদের ওপর কিন্তু আমাদের যে অনেক সময় ধারণা আছে যে নিউরন যত বেশি তার মেমোরি বা তার ব্রেনের ক্যাপাসিটি, ফাংশনাল ক্যাপাসিটি বেশি, কিন্তু এই গ্লিয়াল সেলের কাউন্টের ওপর কিন্তু এই আমাদের যে মস্তিষ্কের যে ফাংশনালিটি, সেটা কিন্তু ডিপেন্ড করে না। নেক্সট আমরা আসবো যে সাইনাপস। আমাদের শরীরে প্রায় 1 বিলিয়ন নার্ভ সেল আছে। এই 1 বিলিয়ন নার্ভ সেল প্রায় 100 ট্রিলিয়ন নার্ভ এই সাইনাপস গঠন করে, অর্থাৎ তোমার একটি নার্ভ এবং অপর একটি নার্ভের মধ্যে যোগাযোগ স্থাপন করে, না হলে কিন্তু নার্ভ সেন্সেশনগুলো যাবে না। তো এই যে সাইন্যাপস, এর কাজটাই হচ্ছে গিয়ে একটা নিউরন থেকে অপর একটা নিউরনে ইলেকট্রিক এবং কেমিক্যাল সিগন্যাল প্রবাহিত হয়, এবং যাতে ব্রেন থেকে একদম যে টার্গেট অর্গান আছে সেই অবধি সেন্সেশনটা পৌঁছাতে পারে, বা ঠিক উল্টোভাবে টার্গেট অর্গান থেকে বা রিসেপ্টর অর্গান থেকে একদম ব্রেনে অবধি কিন্তু স্টিমুলেশন পৌঁছাতে পারে। তো এইটাই হচ্ছে সাইনাপসের কাজ। অর্থাৎ যে আমাদের যেমন হাড়ের ক্ষেত্রে তোমরা জানো যে জয়েন্ট হয়, যেটাকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলি, অর্থাৎ এই যে আমরা আগের দিন আমরা ভিডিওতে দেখেছিলাম, এইটা একটি তোমার যদি বোন হয় অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং বোন, তো এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এবং এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার আর্টিকুলেট মেমব্রেন, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে আর্টিকুলেট কার্টিলেজ থাকে। তো সেই রকমই সাইনাপস হচ্ছে গিয়ে দুটি নার্ভের মেলবন্ধনের জায়গা হচ্ছে সাইনাপস। এখানে দু রকমের ট্রান্সফার হতে পারে, একটি হচ্ছে কেমিক্যাল ট্রান্সফার এবং অপরটি হচ্ছে গিয়ে ইলেকট্রিক ট্রান্সফার বা ইলেকট্রিক নার্ভ ট্রান্সফার। ঠিক আছে, তো নেক্সট আমরা আসবো নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটার কি? নিউরো ট্রান্সমিটার ইলেকট্রিক ট্রান্সমিটার একটা আলাদা জিনিস। নিউরো ট্রান্সমিটার যারা কিছু স্পেশাল কম্পাউন্ড আছে, কিছু স্পেশাল অর্গানিক কম্পাউন্ড আছে, যে অর্গানিক কম্পাউন্ডগুলো এই সাইনাপসে খরিত হয়, যাতে একটি নার্ভ থেকে অপর একটি নার্ভে এই ট্রান্সমিশন অর্থাৎ যে মেসেজটা আছে সেই মেসেজটা প্রবাহিত হয়। তাহলে যদি এটি একটি নার্ভ ধরি এবং এইটি যদি পরের নার্ভটি হয়, তাহলে সেক্ষেত্রে এই নার্ভ, এটা যদি কোনো একটি নার্ভে যদি অ্যাকশন হয়, তো এখান থেকে কিছু কেমিক্যাল নির্গত হয়, যে কেমিক্যালগুলোকে বলা হচ্ছে কি নিউরো ট্রান্সমিটার। এই কেমিক্যালগুলো অপরদিকে রিসেপ্টর যে নার্ভ আছে, সেই রিসেপ্টর নার্ভে এই পার্টিকুলার এই নিউরো ট্রান্সমিটারের রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে এসে এই কেমিক্যাল ট্রান্সমিটারগুলো বা নিউরো ট্রান্সমিটারগুলো এসে লজ হয়। ডিপেন্ডিং আপন দ্য নিউরো ট্রান্সমিটার অ্যান্ড দ্য নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর, দ্য নার্ভ স্টিমুলেশন ক্যান বি ডিফারেন্সিয়েটেড। যেমন নিউরো ট্রান্সমিটার পার্টিকুলারই কিছু পেপটাইড নিউরো ট্রান্সমিটার হতে পারে, মোনোঅ্যামাইন নিউরো ট্রান্সমিটার হতে পারে, ক্যাটেকোলামাইন্স নিউরো ট্রান্সমিটার হয়। অপরদিকে রিসেপ্টরগুলো নিকোটিনামাইন রিসেপ্টর হতে পারে, গাবা রিসেপ্টর হতে পারে, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড রিসেপ্টর হতে পারে, অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হতে পারে, নর অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হতে পারে। তো ডিপেন্ডিং আপন দ্য নিউরোট্রান্সমিটার অর দ্য নিউরোট্রান্সমিটার রিসেপ্টর, দ্য ব্রেন, দ্য নার্ভ সিগন্যাল ক্যান বি ডিফারেন্সিয়েটেড। নেক্সট,
ক্যাটেকোলামাইন্স কাদের বলে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যাটেকোলামাইন্স কিন্তু সবগুলোই কিন্তু খরিত হয় এক্সেপ্ট ডোপামিন বাদে, কিন্তু সবই হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। তো এই নর এপিনেফ্রিন বা যেটাকে বলছে নর অ্যাড্রিনালিন এবং এপিনেফ্রিন বা হচ্ছে কি অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনকে বলা হচ্ছে কি এমার্জেন্সি হরমোন। আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি, এমার্জেন্সি হরমোন এটা খরিত হয় কোথায়, সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের কোথা থেকে খরিত হয়, মেডুলা থেকে, ঠিক আছে। এই ডোপামিন রিলিজ হয় কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা তোমার হচ্ছে গিয়ে সিএনএস বা মস্তিষ্কের মধ্যে। এই ডোপামিনের একটি ফাংশন হচ্ছে গিয়ে ইটস অ্যাক্ট অ্যাজ এ মুডস এলিভেটর, অর্থাৎ যেটাকে বলা হয় সংক্ষেপে 3 Idiots সিনেমার মতো অল ইজ ওয়েল, অর্থাৎ আমাদের মধ্যে একটি ওয়েলবিং সেন্সেশন তৈরি করতে এই ডোপামিনে কিন্তু রিলিজ হয়। এবং ডোপামিন কিন্তু অনেক ক্ষেত্রে অন্যান্য নিউরো ট্রান্সমিটারে কিন্তু ইন্টারমিডিয়েট ফেজে কিন্তু ডোপামিন তৈরি হয়। তো ইন হিউম্যান দ্য ক্যাটেকোলামাইন্স আর ডিরাইভ ফ্রম দ্য অ্যামিনো অ্যাসিড এল ফিনাইল অ্যালানিন, অর্থাৎ এই যে 3টে ক্যাটেকোলামাইন্স আছে, ডোপামিন, নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, এই 3টে হরমোনই কিন্তু খরিত হয় বা তৈরি হয় কোথা থেকে, তৈরি হয় হচ্ছে গিয়ে এল ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন থেকে ফিনাইল অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ মাধ্যমে উৎপন্ন হয় তোমার টাইরোসিন। পরের দিকে টাইরোসিন থেকে টাইরোসিনেজ ডিহাইড্রোজেনেজ এনজাইম থেকে তৈরি হয়েছে গিয়ে মিথাইল ডোপা, এই মিথাইল ডোপা থেকে ডোপামিন তৈরি হয়। এটা একটা তোমার সাইকেল আছে বায়োকেমিস্ট্রি, যারা পড়েছো তারা একবার দেখে নিও। তো নেক্সট আমরা এই ক্যাটেকোলামাইন্স বা নিউরো ট্রান্সমিটার সম্পর্কে আমরা এখানে জিনিসটা একটা তোমাদের বলে রাখি যে এই নিউরো ট্রান্সমিটার বেশিরভাগ মোস্ট পোটেন্ট নিউরো ট্রান্সমিটার ইন নার্ভ সাইনাপস ইজ অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন। তো যে সমস্ত কিছু কিছু ইনসেকটিসাইড ব্যবহার করা হয়, তারা সেই ইনসেকটিসাইডের ফাংশন হচ্ছে এই যে আমাদের যে নিউরো ট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে, সেই অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর এ যে এনজাইম খরিত হয় রিসেপ্টর ওইখানে নার্ভ সাইনাপসে, সেটাকে বলা হচ্ছে কি অ্যাসিটাইল কোলিন ডিহাইড্রোজিনেজ। এই অ্যাসিটাইল কোলিন ডিহাইড্রোজিনেজ বা মোনোঅ্যামাইন অক্সিডেজ, মোনোঅ্যামাইন অক্সিডেজ, এই এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইল কোলিনের ডিজেনারেশন হয়। যদি ডিজেনারেশন না হয় তাহলে নার্ভ স্টিমুলাসটা কিন্তু কন্টিনিউয়াস নার্ভ স্টিমুলাস হবে, অর্থাৎ যে স্টিমুলেশনটা হবে সেটা হবে কন্টিনিউয়াস স্টিমুলেশন। এই কন্টিনিউয়াস স্টিমুলেশনের জন্য কি হবে, একটা সময় যে এই যে আমাদের যে পতঙ্গ যে ইনসেক্টে ব্যবহার করা হয়, তারা এই দুটো এনজাইম অর্থাৎ অ্যাসিটাইল কোলিন ডিহাইড্রোজিনেজ এবং হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ, এই দুটো এনজাইমের কিন্তু আপটেক বা অর্থাৎ হচ্ছে অ্যাসিটাইল কোলিনের যে আপটেক মেকানিজম সেটা কিন্তু পুরোটাই বন্ধ করে দেয়, যার ফলে কন্টিনিউয়াস নার্ভ স্টিমুলেশন হয় এবং একটা সময় সেই অর্গানিজমটা ফ্যাটিক হয়ে যাবে এবং যার জন্য কিন্তু মারা যায়। ঠিক আছে, ইনসেকটিসাইড কিন্তু এই প্রিন্সিপালে কাজ করে। এইবার আমাদের যে প্রথম জিনিসটা জেনে রাখতে হবে যে একটি নার্ভের মধ্যে দিয়ে অপর একটি নার্ভের বা একটি নার্ভের মধ্যে দিয়ে কিভাবে এই যে ইলেকট্রিক প্রোপাগেশন বা যেটাকে তোমার নিউরাল ট্রান্সমিশনটা সেটা কিভাবে হয়, সেইটা হয় এই একটি ফেনোমেনের ওপর যেটাকে বলা হচ্ছে কি অ্যাকশন পোটেনশিয়াল। আচ্ছা, অ্যাকশন পোটেনশিয়ালে আসার আগে আমার একটা জিনিস জানতে হবে, সেটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন, এই অ্যাকশন পোটেনশিয়ালের আগে আমাদের জানতে হবে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা কি? রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল আছে কোনো একটা সেল, এই সেলের এর বাইরে সেলের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট তাকে বলা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার এনভায়রনমেন্ট, এবং বাইরের যে এনভায়রনমেন্ট তাকে বলা হচ্ছে কি এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্ট। তো ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট আর এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টের মধ্যে যে তড়িৎ বিভবের পরিমাণ অর্থাৎ হচ্ছে গিয়ে আয়োনাইজেশন যে পোটেনশিয়ালের যে ডিফারেন্স, সেটাকেই বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এবং এটি মান -70 মিলিভোল্ট। ওকে, এবং এইটির হওয়ার পিছনে মেন কারণ বা রেসপন্সিবল হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, এবার আমরা নেক্সট আসবো এটা কিভাবে কাজ করে। একটি সেল, সেই সেলের যে সেল মেমব্রেন সেখানে এই সোডিয়াম এবং হচ্ছে গিয়ে সোডিয়াম এবং পটাশিয়াম যে আয়ন পাম্প আছে সেই আয়ন পাম্পটা কাজ করে, এবং সেলের মধ্যে আরেকটি এই দুটো হচ্ছে ক্যাটায়ন এবং এটি অ্যানায়ন থাকে, সেটা হচ্ছে কি Cl- এবং হচ্ছে কি OH-।
তো এই এক্সচেঞ্জটা এই সোডিয়াম পটাশিয়াম আয়ন এক্সচেঞ্জের মারফতে হয়। তো দেখা যায় যখন এই ক্লোরিন বা Cl মাইনাস এই আয়নটি কিন্তু নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই এক্সট্রা সেলুলার বা ইন্টারসেলুলার যে এনভায়রনমেন্টে কিন্তু এক্সচেঞ্জটা কিন্তু একদমই হয় না। তাহলে এক্সচেঞ্জ কার হবে? এই সোডিয়াম পটাশিয়াম আয়নের মারফতে। অর্থাৎ 3টি পটাশিয়াম আয়ন আমাদের ইন্টারসেলুলার এনভায়রনমেন্টে প্রবেশ করবে, ঠিক তার বিপরীতে 2টি সোডিয়াম আয়ন কিন্তু এই ইন্টারসেলুলার থেকে এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে যাবে। তাহলে দেখা যাচ্ছে এটা নির্দিষ্ট টাইমের পরে কি হয়, এই যে পুরো আমাদের যে ইন্টারসেলুলার এনভায়রনমেন্টটা সেটা কিন্তু নেগেটিভ আয়নে বা হচ্ছে ঋণাত্মক আয়নে কিন্তু আধারিত হয়, যেটাকে বলা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যার মান হচ্ছে -70 মিলিভোল্ট। কিন্তু যখন এই নার্ভ স্টিমুলেশন যখন ব্রেন থেকে আসে, তখন এই পুরো ব্যাপারটা কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে কি অ্যাকশন পোটেনশিয়াল। এই অ্যাকশন পোটেনশিয়ালে কি হয়, দ্য পার্ট অফ দ্য নিউরাল মেমব্রেন ওপেন্স টু অ্যালাউ দ্য পজিটিভলি চার্জ আয়ন ইনসাইড দ্য সেল অ্যান্ড নেগেটিভলি চার্জ আয়নস আউট। অর্থাৎ দেখা যাচ্ছে তখন এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা আছে সেটা পুরোটাই রিভার্স হয়ে যায়। তখন তোমার ভেতরে 3টি পটাশিয়াম আয়ন প্রবাহিত হয় এবং হচ্ছে গিয়ে 2টি পটাশিয়াম আয়ন বেরিয়ে আসে, এবং সেক্ষেত্রে কিন্তু ক্লোরিন আয়নটাও কিন্তু বেরিয়ে আসে। তাহলে দেখা যাচ্ছে তখন ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট কিন্তু একটা টাইমে পজিটিভলি চার্জ হয়ে যায়, যখন সেটা মান হচ্ছে গিয়ে +40 মিলিভোল্ট। ঠিক আছে, অর্থাৎ যদি জিজ্ঞেস করে যে নার্ভ স্টিমুলেশন কীভাবে হতে হয়, নার্ভ স্টিমুলেশন এটা হয় যে এটা যদি এটা সেল হয়, তাহলে সেল থেকে সেলের মধ্যে ঢুকবে, অর্থাৎ এক্সট্রা সেলুলার অংশ থেকে পজিটিভলি চার্জ যে অ্যানায়নগুলো আছে সেটা সেলের মধ্যে ঢুকবে, এবং ইন্টারসেলুলার এনভায়রনমেন্ট থেকে এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টে চলে যাবে নেগেটিভলি চার্জ। ঠিক আছে, যার জন্য ইন্টারসেলুলার এনভায়রনমেন্টটা কিন্তু হয়ে যাবে পজিটিভ, যার মান হচ্ছে +40 মিলিভোল্ট। এটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। হোয়েন দ্য চার্জ রিচেস দ্য +40 মিলিভোল্ট, আমরা আলোচনা করলাম, দ্য ইম্পালস প্রোপাগেটেড ডাউন দ্য নার্ভ ফাইবার, যেটাকে বলা হচ্ছে কি অ্যাকশন পোটেনশিয়াল। ওকে, the resting membrane potential of the neuron refers to the difference between the voltage inside and outside the neuron. The resting membrane potential of the average neuron is around -70 millivolt. Clear? Got it? Now এবার আমরা চলে আসবো হিউম্যান ব্রেন বা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকে ভিডিও সেশনে, যে আমাদের মস্তিষ্ক। তো হিউম্যান ব্রেন 3টি অংশ নিয়ে বিভক্ত। একটি হচ্ছে সেরিব্রাম, দ্য ব্রেন স্টিম অ্যান্ড দ্য সেরিবেলাম। সেরিব্রাম বা যেটাকে গুরু মস্তিষ্ক বলে, ব্রেন স্টিম বা মস্তিষ্ক কাণ্ড, এবং সেরিবেলাম বা হচ্ছে কি লঘু মস্তিষ্ক। এই সেরিবেলাম আবার কিছু কিছু লোবসে বিভক্ত হয়, 4টে লোবসে এই বা গুরু মস্তিষ্কে বিভক্ত। একটি হচ্ছে ফ্রন্টাল, একটি হচ্ছে কি প্যারাইটাল, একটি হচ্ছে টেম্পোরাল, এবং অপরটি হচ্ছে অক্সিপিটাল। ব্রেন স্টিম আবার 3টি ভাগে বিভক্ত। কি কি? একটি হচ্ছে মিড ব্রেন, পন্স, এবং অপরটি হচ্ছে কি মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, এই 3টি ভাগে বিভক্ত। আর সেরিব্রাম 3টে লোবস নিয়ে গঠিত, অ্যান্টেরিয়র লোব, পস্টেরিয়র লোব, অ্যান্ড হচ্ছে কি সেলোনিয়াল লোবস। The cerebrum is the largest part of the foramen human brain and it is divided into the 2 cerebral hemisphere. অর্থাৎ যদি আমরা মস্তিষ্ককে ওপর থেকে অর্থাৎ স্যাজিটাল প্লেন থেকে দেখি, তাহলে আমাদের মস্তিষ্ক 2টি পার্ট আমরা কিন্তু দেখতে পাবো, এবং এই দিকে নিচে আমরা দেখতে পাবো হচ্ছে তোমার লঘু মস্তিষ্ক। তো এই গুরু মস্তিষ্ক 2টি অর্ধগোলকে বিভক্ত, কিন্তু অর্ধগোলকে বিভক্ত হলেও এই 2টি হেমিস্ফিয়ারের মধ্যে একটি নার্ভ ফাইবারের মাধ্যমে কিন্তু এই 2টি গুরু মস্তিষ্কর অংশগুলো যুক্ত, যেটির নাম হচ্ছে গিয়ে কর্পাস ক্যালোসাম। ওকে, নেক্সট, ইচ হেমিস্ফিয়ার ইজ কনভেনশনালি ডিভাইডেড ইনটু দ্য 4 লোবস। আমরা দেখে নিলাম। তাহলে এইটি হচ্ছে ফ্রন্টাল লোব, অর্থাৎ আমাদের একদম সামনে মস্তিষ্কের সামনে কপালের কাছে পাবো আমরা ফ্রন্টাল লোব। ঠিক কানের ওপর দিকে একটু ওপর দিকে আমাদের থাকবে হচ্ছে কি প্যারাইটাল লোব অর্থাৎ সাইড। অক্সিপিটাল লোব একদম পিছন দিকে মস্তিষ্কের, এবং কানের আশেপাশে এই অংশটি হচ্ছে গিয়ে টেম্পোরাল লোব। তাহলে এবার দেখলে বুঝতে পারছো যে এদের কী কী ফাংশনগুলো হতে পারে। এবং এই গোটা অংশটা পুরোটাই হচ্ছে গিয়ে মিড ব্রেন। এইটা
তোমার ব্যাজাল গ্যাংলিয়ান, সাবস্টেন্সিয়া নাইগ্রা এই সমস্ত নিয়ে গঠিত হয় তোমার ব্রেন স্ট্রিম, কর্পাস ক্যালোসাম, এবং এই অংশটি হচ্ছে পন্স, এবং এই অংশটি হচ্ছে কি মেডুলা অবলাঙ্গাটা, এবং এরপর থেকে ঠিক নিচের দিকে চলে আসছে তোমার আমাদের স্পাইনাল কর্ড, এবং এই অংশটি হচ্ছে গিয়ে সেরিব্রাম অর্থাৎ সেরিবেলাম অর্থাৎ হচ্ছে গিয়ে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে আমাদের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। তাহলে এবার প্রত্যেকটা যে লোব অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারে যে প্রত্যেকটা যে লোব বা খণ্ডে বিভক্ত তার কিছু কিছু জিনিসগুলো আমরা দেখে নেব। দ্য ফ্রন্টাল লোবস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেম সলভিং অ্যান্ড জাজমেন্ট অ্যান্ড দ্য মোটর ফাংশন। ঠিক আছে, নেক্সট দ্য প্যারাইটাল লোবস ম্যানেজ দ্য সেন্সেশন, হ্যান্ড রাইটিংস অর্থাৎ আমি যেটা করছি এখন, এবং বডি পজিশন। এটা নির্ভর করে কোন লোব? প্যারাইটাল লোব। নেক্সট দ্য টেম্পোরাল লোবস আর ইনভলভড ইন দ্য মেমোরি অ্যান্ড হিয়ারিং। কানের পাশে আসে, সুতরাং হিয়ারিংয়ে কাজ করবে। কিন্তু চোখ যদি সামনে থাকে তাহলে ফ্রন্টাল লোব করার কথা, কিন্তু এক্ষেত্রে অক্সিপিটাল লোব কন্টেন্স দ্য ব্রেন ভিজুয়াল প্রসেসিং সিস্টেম, যেটাকে বলা হচ্ছে গিয়ে ভিজুয়াল কর্টেক্স। তাহলে যদি কোশ্চেন করে যে ভিজুয়াল কর্টেক্স কোথায় কোন লোবে অবস্থিত, তাহলে অ্যান্সার হবে অক্সিপিটাল লোব। এ সংক্রান্ত আরেকটা বলে দিই, টেম্পোরাল বোনে একটা অংশ যেটাকে ব্রোকা এরিয়া বলে, এই ব্রোকা এরিয়ার মধ্যে কিন্তু আমাদের যে স্পিচ বা আমাদের যে ল্যাঙ্গুয়েজ শেখার যে এবিলিটি সেটাই এই জায়গাটি নির্ধারণ করে, যেটার নাম হচ্ছে গিয়ে ব্রোকা এরিয়া। স্পেলিংটা লিখে দিচ্ছি BROCCA, ব্রোকা এরিয়া। নেক্সট the cerebellum appears to play a role in the coordinations and smoothing of the complex motor movements and in the maintenance of the balance। অর্থাৎ আমাদের শরীরে যে ভারসাম্য রক্ষা নিয়ন্ত্রণ করে সেটি করে হচ্ছে কি লঘু মস্তিষ্ক বা হচ্ছে কি সেরিবেলাম। The brainstem lies beneath the cerebellum and consists of midbrain, pons and medulla। ঠিক আছে, নেক্সট আসবো মেনিনজে অর্থাৎ মস্তিষ্কের যে আবরণী। মস্তিষ্কের আবরণীকে তিনটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মস্তিষ্কের আবরণী অর্থাৎ মেনিনজেসের তিনটে স্তর থাকে, যেটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটারের মাধ্যমে মানে মধ্যে থাকে সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে থাকে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড বা হচ্ছে গিয়ে CSF। নেক্সট ব্লাড ব্রেন ব্যারিয়ার, খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। আমাদের মস্তিষ্ক একটি ভাইটাল অর্গান আমাদের শরীরে সবচেয়ে বেশি, সেজন্য মস্তিষ্কের ডিফেন্স মেকানিজমও কিন্তু পুরোটা সম্পূর্ণ আলাদা। মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম যেমন একদিকে খুব হাইলি ইভলভ, তেমনি অপরদিকে মস্তিষ্কে যদি কোনো রকম ইনফেকশন হয় বা কোনো যদি ট্রমা হয় তাহলে সেগুলো কিন্তু রিকভার করা কিন্তু ততটাই মুশকিল। তার কারণটাই হচ্ছে কি ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ হাইলি সিলেক্টিভ সেমি পারমিয়েবল, অর্থাৎ ব্লাড ব্রেন ব্যারিয়ার অনেকটাই পার্চমেন্ট যে পেপার আছে তার মধ্যে কাজ করে, অর্থাৎ অর্ধভেদ্য পর্দার মতো কাজ করে। সাধারণত যে পোলার যে সাবস্টেন্সগুলো আছে সেই পোলার সাবস্টেন্সগুলো আটকায় যেতে দেয়, অর্থাৎ জলে দ্রাব্য জিনিসগুলো এই ব্রেনে পৌঁছাতে তোমার এদের দেয় না। অপরদিকে জলে যে অদ্রাব্য যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো কিন্তু এই আমাদের মস্তিষ্কে কিন্তু যাওয়ার পারমিটটা দেয়। তাহলে বলছে প্রিভেন্টস দ্য সার্কুলেটিং দ্য ব্লাড ফ্রম নন সিলেক্টিভ ক্রসিং টু দ্য এক্সট্রা সেলুলার টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হোয়ার দ্য তোমার হচ্ছে নিউরন রিসাইড। অর্থাৎ এই সেমি পারমিয়েবল মেমব্রেনের কাজ হচ্ছে যেগুলো পোলার সাবস্টেন্সগুলো আছে অর্থাৎ যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো আমাদের মস্তিষ্কে বা সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের মধ্যে যেতে নিষেধ করে। আবার ঠিক উল্টো দিকে যেগুলো অপরদিকে যে নন পোলার সাবস্টেন্স আছে অর্থাৎ যেগুলো হাইড্রোফোবিক তার এন্ট্রি কিন্তু ফ্যাসিলিটেট করে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার। সাধারণত যে ব্লাড ব্রোন যে ইনফেকশন বা ডিজিজগুলো আছে সেগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের ব্রেনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু পৌঁছাতে পারে না। কিন্তু যদি পৌঁছে যায় সেক্ষেত্রে যখন ইনফেকশন হবে আমরা যে সমস্ত নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিক কিন্তু এই ব্লাড ব্রেন যে ব্যারিয়ারকে ক্রস করবার জন্য তাদের যে ডায়ামিটার আছে সেক্ষেত্রে যথেষ্ট বড়। তখন যে সাব অ্যারাকনয়েড স্পেস অর্থাৎ যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে CSF থাকে সেখানে ডিরেক্টলি এই ইনজেক্ট করা হয় এই অ্যান্টিবায়োটিককে। ঠিক আছে, তো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফাংশন কী। এবার আমরা চলে আসতে পারি হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড আমাদের যে লঘু মস্তিষ্ক আমাদের যে ব্রেন স্ট্রিম অর্থাৎ ব্রেন স্ট্রিমের যে তিনটে পার্ট আমরা প্রথমে কি জানলাম মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা। আচ্ছা তোমরা কমেন্ট সেকশনে লিখবে মেডুলা অবলাঙ্গাটা থেকে আমাদের শরীরে একটি খুব এসেন্সিয়াল
যে ফাংশন আছে সেটা কিন্তু কন্ট্রোল করে এই মেরুলা অবলাঙ্গটা। তো মেরুলা অবলাঙ্গটার যে ডিসেন্ডিং যে পার্ট, সেই ডিসেন্ডিং পার্টটি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এই মেরুলা অবলাঙ্গটার ডিসেন্ডিং পার্ট আমাদের মস্তিষ্ক যে স্কাল, সেখান থেকে কোন ফোরামেন দিয়ে নির্গত হয়? ফোরামেন দিয়ে নির্গত হয় ফোরামেন ম্যাগনাম। আমরা আলোচনা করেছি অলরেডি আগে স্কেলিটাল সিস্টেমে। তো এই ফোরামেন ম্যাগনাম অক্সিপিটাল বোনে কিন্তু অবস্থিত, অর্থাৎ অক্সিপিটাল বোনের মধ্যে একটি বড় ফোরামেন হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যেটা বেস অফ দ্য স্কাল অবস্থিত। আচ্ছা, এবারে আমরা এখানে বলে দিই যে বেস অফ দ্য স্কাল কী কী নিয়ে গঠিত। বেস অফ দ্য স্কাল গঠিত হচ্ছে কি স্ফেনয়েড এবং অক্সিপিটাল বোন এবং টেম্পোরাল বোনের কিছু অংশ নিয়ে কিন্তু এই বেস অফ দ্য স্কালটি কিন্তু গঠিত। তো এবার এই স্পাইনাল নার্ভ আপ টু হচ্ছে তোমার এই যে আমাদের যে ভার্টিব্রাল কলম থাকে তার মধ্যে যে ক্যাভিটি থাকে স্পাইনাল ক্যাভিটি, সেই স্পাইনাল ক্যাভিটি আপ টু লাম্বার রিজন অর্থাৎ L3 বা L4 অবধি কিন্তু এটি যায়। তো এই মেরুলা অবলাঙ্গটা যে বেন স্টিম লাম্বার টু দ্য ভার্টিব্রাল কলম, ঠিক আছে, এটা একটু দেখে রাখবে। নেক্সট, এবার স্পাইনাল কর্ডের ফাংশন কি? দ্য স্পাইনাল কর্ড ফাংশনস প্রিমিনারলি ইন দ্য ট্রান্সমিশন অফ দ্য নার্ভ সিগন্যাল ফ্রম দ্য মোটর কর্টেক্স টু দ্য বডি, অর্থাৎ হ্যান্ড, ব্রেন অ্যান্ড রিসেপ্টর। এই রিসেপ্টর থেকে যখন ব্রেনে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট ফাইবার্স, এবং যখন ব্রেন থেকে যখন হ্যান্ডে স্টিমুলেশন যাচ্ছে তার মুভমেন্টের জন্য তখন সেটাকে বলা হচ্ছে কি মোটর। তাহলে এটি হচ্ছে মোটর, ব্রেন থেকে হ্যান্ডের দিকে যাচ্ছে, এবং সরি এটা উল্টো হবে, রিসেপ্টর থেকে যখন ব্রেনের দিকে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি সেন্সরি। এই দুটো ফাংশনই কিন্তু কাজ করে টোটালটাই কিন্তু স্পাইনাল কর্ড। এবং স্পাইনাল কর্ড কিন্তু আবার অন্যদিকে এটি শরীরের যে অন্যান্য যে রিফ্লেক্স অ্যাকশনগুলো আছে, অর্থাৎ কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশন যেগুলো ডিরেক্টলি সিএনএস বা সোজা কথা বলতে গিয়ে ব্রেন দ্বারা পরিচালিত হয়, যেমন তোমার ডাইলেশন অফ পিপলস, তারপরে সিক্রেশন অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড অর্থাৎ অশ্রুগ্রন্থির ক্ষরণ, এইগুলো কিন্তু সবই কিন্তু ডাইরেক্ট ব্রেন দ্বারা পরিচালিত হয়। কিন্তু এর বাইরে যে রিফ্লেক্স অ্যাকশনগুলো আছে, যেগুলো ভলেন্টারি রিফ্লেক্স অ্যাকশন, সেগুলো কিন্তু সবই কন্ট্রোল করে হচ্ছে গিয়ে আমাদের স্পাইনাল কর্ড, ঠিক আছে। নেক্সট এবং লাস্ট আজকে আমাদের টপিক, ইন দ্য হিউম্যান বডি দেয়ার আর 12 পেয়ার্স অফ কেনিয়াল নার্ভস, অর্থাৎ 12 জোড়া করোটিয় স্নায়ু থাকে এবং 31 জোড়া স্পাইনাল কর্ড বা সুষুম্না স্নায়ু থাকে। এবং এই সুষুম্না স্নায়ু কিন্তু প্রত্যেকটি হচ্ছে গিয়ে ভার্টিব্রাল কলমের বা হচ্ছে গিয়ে তোমার স্পাইনাল কর্ডের দুদিকে কিন্তু সমসংখ্যক সুষুম্না স্নায়ু কিন্তু বর্তমান। এই সুষুম্না স্নায়ু এবং এই যে করোটিয় স্নায়ু আছে তার মধ্যে এক্সেপ্ট আমরা প্রথমে আলোচনা করেছি অপটিক নার্ভ, এই অপটিক নার্ভ বাদে কিন্তু এরা টোটালি গঠন করে আদার্স যে গ্যাংলিয়নগুলো আছে, নার্ভ গ্যাংলিয়নগুলো আছে, সেগুলো মারফতে তৈরি করে অটোনমিক নার্ভাস সিস্টেম। আর ব্যাজাল গ্যাংলিয়ন আছে হচ্ছে গিয়ে বেস অফ দ্য স্কালে, এই বেস অফ দ্য মানে হচ্ছে গিয়ে আমাদের ব্রেনের যে বেস, সেই বেসে কিন্তু অবস্থিত। তো এই অপটিক নার্ভ কি? অপটিক নার্ভ কিন্তু প্রকৃতপক্ষে যে আমাদের যে ডায়েনসেফালন আছে, সেই ডায়েনসেফালনের কিন্তু একটি প্রজেকশন বলতে পারো, ঠিক আছে, অ্যালং উইথ রেটিনা, ঠিক আছে। তো এই ভিডিওটি এই অবধি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি দিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটি ফেসবুকের একটি গ্রুপ খোলা হয়েছে, তো সেই ফেসবুক গ্রুপের ডেসক্রিপশন আমাদের নিচে ডেসক্রিপশনের লিঙ্কটা আমরা দিয়ে রাখবো, তোমরা জয়েন করতে পারো, অবশ্যই তোমাদের খুব কাজেও লাগবে। তো আপাতত এইটুকুই, টিল দেন গুড বাই, থ্যাংক ইউ।